সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। চলছে অতিমারি, সংক্রমণ রোধের তাগিদে ঘরবন্দি মানুষ, তবে প্রকৃতির নিয়মে এসেছে পহেলা বৈশাখ। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় বিপন্ন সময়ের বৈশাখ। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন মোহাম্মদ নুরুল হুদা কবি, আছেন অধ্যাপক নিসার হোসেন, ডিন, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ডক্টর সাইমন জাকারিয়া, নাট্যকার ও গবেষক। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। সর্বাত্মক লকডাউনের প্রথম দিন দেশে করোনায় সর্বোচ্চ 96 জনের মৃত্যু। আইসিইউ ও অক্সিজেনের চরম সংকট, সেবা পেতে ছুটতে হচ্ছে রাজধানীতে। চলাচল নিয়ন্ত্রণে সারা দেশে মোড়ে মোড়ে পুলিশের তৎপরতা, হাট বাজারে নেই স্বাস্থ্যবিধির বালাই। বিশেষ ব্যবস্থায় 5 দেশের সঙ্গে চালু হচ্ছে ফ্লাইট। করোনাকালে চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজারে নেই জৌলুস, দোকানে দোকানে সীমিত আয়োজন। প্রথম রোজায় কিনতে এসে অনেকেই ফিরেছেন খালি হাতে। করোনা কেড়ে নিল আরও 2 বিশিষ্ট ব্যক্তির প্রাণ। বার সভাপতি আব্দুল মতিন খসরু ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালকের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। এবং ঘরবন্দি জীবনে এলো বাঙালির পহেলা বৈশাখ, ভার্চুয়াল আর প্রতীকী আয়োজনে বর্ষবরণ, সুন্দর আগামীর প্রত্যাশা। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। আমি শুরুতেই যুক্ত হতে চাই অধ্যাপক ডক্টর নিসার হোসেনের সঙ্গে। অধ্যাপক নিসার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আমরা বলছি আজকে আলোচনার শিরোনাম বিপন্ন সময়ের বৈশাখ। স্যার, খবরের শিরোনাম পড়ছিলাম, 96 জনের মৃত্যু হয়েছে আজকে করোনায় সংক্রমিত হয়ে। এর মধ্যে স্যার 2 জন বিশিষ্ট ব্যক্তির কথা বললাম, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, বর্তমান সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান, এবং মুক্তিযোদ্ধা এবং সুপ্রিম কোর্ট বারের সভাপতি আব্দুল মতিন খসরু চলে গেলেন। আর এরই মধ্যে প্রকৃতির নিয়মে বৈশাখ এসেছে, এবং আজকের পহেলা বৈশাখটি আমরা পালন করেছি প্রতীকীভাবে, ভার্চুয়ালি। কিন্তু স্যার, আগামীর সুন্দর সময় আসবে সেই প্রত্যাশা আমরা করছি। তো সুন্দর সময় আসবে সেই অপেক্ষায় আমরা আছি, সেই আশাবাদের কথা দিয়ে স্যার আপনি একটু আলোচনা শুরু করবেন। আমাদের এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। আমরা ওই আশাটাই করছি আর কি, যে হয়তো যে ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই চেহারা নিয়েই হয়তো আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ আমাদের দিকে এগিয়ে আসছে, এই আশা করছি। আসলে যে 2 জন ব্যক্তি মারা গেলেন তারা সত্যি আমাদের নানাভাবে আমাদের খুব ঘনিষ্ঠ ছিল। আর বিশেষ করে আমাদের শামসুজ্জামান খান, তিনি তো সত্যি কথা বলতে গেলে এই মঙ্গল শোভাযাত্রার যে ইনটেনজিবল হেরিটেজ হিসেবে স্বীকৃতি পেলেও সেটা তো ওনারই আসলে উদ্যোগ। উনি প্রথম আমাদেরকে ডেকে এই সম্ভাবনার কথাটা বলেছিলেন, এবং যিনি এই পেপারটা তৈরি করেছিলেন আমাদের ফিরোজ মাহমুদ, ডক্টর ফিরোজ মাহমুদ, তাকে তিনিই তার নামটা রিকমেন্ড করেছিলেন, এবং বাংলা একাডেমির তার অফিস কক্ষের পাশেই তার জন্য একটা রুম করে দেওয়া হয়েছিল, যেখানে বসে তিনি আরো অনেকগুলো সাবজেক্ট, সেই জামদানি থেকে শুরু করে বহু কিছুই তিনি আসলে ইনটেনজিবল হেরিটেজ এগুলো কি করে পূরণ করবে সেই জিনিসগুলো ওই ফিরোজ মাহমুদই তৈরি করেছিলেন, এবং সেই সুবাদে আমরা এই স্বীকৃতিটা পেয়েছিলাম। তো সেই দিক থেকে, আর তাছাড়াও তো উনি আসলে শিল্পীদের খুবই ঘনিষ্ঠ। ওনার প্রতিষ্ঠানের সঙ্গে আমি চারুকলার ডিন হিসেবে বহু কাজ করেছি। উনি জাদুঘরেও ছিলেন, শিল্পকলা একাডেমিতেও ছিলেন, অর্থাৎ শিল্পী এবং সংস্কৃতি সেবীদের সাথে উনি সাংঘাতিকভাবে যুক্ত ছিলেন। তো এইগুলো আসলে কিছুই বলার নেই, একটাই শুধু আমাদের স্বস্তি যে উনি আসলে ওনার পুরো কর্মক্ষম যতদিন ছিলেন ততদিন তিনি তার দায়িত্ব পালন করে গেছেন, নানা জায়গায় তিনি তার ভূমিকা রেখে গেছেন, এবং এমনকি অবসর নেবার পরও তিনি বাংলা একাডেমির সভাপতি ছিলেন। তার আত্মা শান্তি পাক, আমরা সেটাই কামনা করি। আর আমরা আগামী দিনে শুধু নয়, আমরা আসলে আরো প্রতিকূল সময় আগেও পার করেছি, শুধু যে এখন পার করছি তা না। আমাদের এই ধরনের যখন করোনা ছিল না, এরকম সময়েও আমরা একবার বাধার সম্মুখীন হয়েছিলাম এই ধরনের মঙ্গল শোভাযাত্রা আয়োজন করতে গিয়ে। তখন বিএনপি জামাত জোট সরকার একবার আমাদের তখন ক্ষমতায় ছিল, এবং সেই সময় আমাদের চারুকলার প্রশাসনেও তাদের মতাবলম্বী লোকজনরা বিশ্ববিদ্যালয়ের সরাসরি হস্তক্ষেপে আমাদের এই মঙ্গল শোভাযাত্রার যে আদর্শ যেভাবে আমরা করি সেইভাবে আমাদেরকে করতে দেয়নি, যার প্রতিবাদে আমরা
সম্মিলিত সাংস্কৃতিক জোটকে নিয়ে এবং সাংবাদিক ফয়েজ আহমেদের সহযোগিতায় তার একটা ধানমন্ডিতে আর্ট গ্যালারি ছিল, সেইখানে আমরা সবকিছু তৈরি করে শহীদ মিনার এলাকা দিয়ে আমরা তখন প্রদক্ষিণ করেছিলাম। তো সুতরাং বিভিন্ন পরিস্থিতিতে, প্রতিকূল পরিস্থিতিতে আমরা করে যাচ্ছি। এছাড়াও কিন্তু শুধু করোনা নয়, আমাদের মৌলবাদী শক্তিও কিন্তু একটা বিরাট প্রতিবন্ধকতা আমাদের জন্য। তাদেরকেও মোকাবেলা করতে হয় প্রতিনিয়ত। বহু রকম কথাবার্তা এর বিপক্ষে তারা বলে যায়। আর এখন তো কাল ভয়ঙ্কর বলতে আমরা শুধুমাত্র করোনাকে বলছি না, আমরা এই মৌলবাদী অপশক্তিকেও সেটা বলছি। তো সুতরাং দুটোরই একসাথে আস্ফালন শুরু হয়েছে, সেটা আপনারা খেয়াল করবেন। মানে পৃথিবীর যাবতীয় অপশক্তির আস্ফালন একসাথে শুরু হয়েছে, এবং সেটা শুধু আমাদের এখানে না, আপনি পার্শ্ববর্তী দেশগুলোতেও দেখবেন নির্বাচনকে কেন্দ্র করে কি হচ্ছে। গোটা পৃথিবী একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এর মাধ্যমে আমরা মনে হয় আমরা আসলে সার্বিকভাবে যখন অবক্ষয় নেমে আসে, তখন মানুষের চিন্তাগুলো কিন্তু একটু পূর্ণাঙ্গ হয়। এর আগ পর্যন্ত একদিক থেকে শুধু যদি প্রতিকূলতা আসে, তখন অবস্থাটা খুব ততটা চিন্তা ভাবনাগুলো তো পরিপূর্ণ হয় না। এখন আমার মনে হয় আমরা প্রকৃতি নিয়ে ভাবছি, জীবন নিয়ে ভাবছি, আমাদের নানা রকম অপশক্তির, শুধু প্রাকৃতিক অপশক্তি নয়, তার বাইরেও যে সমস্ত আছে সবকিছু নিয়ে ভাবছি। তো এই সব দিক মিলিয়ে আমার মনে হয়, আমার ধারণা যে আপনি খেয়াল করবেন যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা আরো নানা রকম এরকম মহামারী এসছে, প্রত্যেকবারই কিন্তু মানুষের নতুন রিয়ালাইজেশন হয়েছে, এবং ইদানিংকালেও দেখবেন প্রকৃতি নিয়ে, নানা কিছু নিয়ে আমাদের নতুন নতুন চিন্তা ভাবনাও হচ্ছে। তো সুতরাং আমার মনে হয় যে আমরা হয়তো একটা ভালো সময়ের মধ্যেই যাচ্ছি, কিন্তু খারাপ সময়টা তার চূড়ান্ত সময়ের দিকে পৌঁছচ্ছে, এই আর কি আমার বক্তব্য। জি, ধন্যবাদ স্যার, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন। মোহাম্মদ নুরুল হুদা আমাদের সঙ্গে যুক্ত আছেন, কবি। হুদা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনাতে। স্যার যে কথাটি বলছিলেন যে এরকম যখন বিপন্ন সময় আসে, অতিমারি আসে, মানুষের মধ্যে নতুন উপলব্ধির উদ্ভব হয়, সেই নতুন উপলব্ধি মানেই হচ্ছে নতুন সম্ভাবনা। তো এখনকার যে মহামারীটি আমরা মোকাবেলা করছি, বাংলাদেশ সহ পুরো পৃথিবী মোকাবেলা করছে, এর থেকে আমরা আগামীর সুন্দরের দিকে যাব, সুন্দর জীবন এবং সুন্দর প্রত্যাশার কথা আমরা বলছি। তো সেই জায়গাতে আপনি কি বলবেন হুদা ভাই? ধন্যবাদ। আমি বলবো জয় মানব সময়, অর্থাৎ মানুষের যে সময়টা অতিবাহিত হচ্ছে, আমরা পার হচ্ছি, এই সময়কে আমাদের জয় করতে হবে, এবং মানুষ জয় করে এসেছে। প্রফেসর নিসার হোসেন যে কথাগুলো বললেন, তার ভিতরেই আমাদের এই যে যাত্রা, আমাদের যে সংকট, এই কাল ভয়ঙ্কর, সে ভয়ঙ্করকে মোকাবেলা করার কথা রয়ে গেছে। আমরা যদি আমাদের এই যে নববর্ষ, আমাদের বাঙালির যে কাল চেতনা, সময় চেতনা, এটাকে যদি ভাগ করি খুব সাদামাটা ভাবে, আমি তো দেখি অন্তত 7টি সহজ পর্যায়ে আছে, যেটা আজকে আমি করে দেখেছি। প্রথম, একেবারে যখন আগে খ্রিস্টপূর্ব আমরা বলবো 57 অব্দে, যখন বিক্রমাদিত্যের সময় এই বৈশাখ শনাক্ত হলো, তার সঙ্গে যদি আমরা তুলনা করি, তাহলে দেখব যে খ্রিস্টাব্দের যে বর্ণনা আমরা পাচ্ছি, সে খ্রিস্টাব্দ হচ্ছে 2021, আর তার সঙ্গে 57 যোগ করলে আমাদের বৈশাখী যাত্রা আরো কিন্তু 2078, অর্থাৎ আরো প্রাচীনতম। তারপরে দ্বিতীয় পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে 593 খ্রিস্টাব্দে আমরা শশাঙ্কের কথা জানি, যে শশাঙ্ক বৃহত্তর যে উপমহাদেশের ভিতরে যে বঙ্গীয় সংস্কৃতি, বাংলা সংস্কৃতি, বাংলা ভাষা কেন্দ্রিক যে এলাকাগুলো আছে, সেইখানে একটা আমাদের সংগণনা শুরু হয়েছিল। আজকে যে 1428 আমরা যে গণনা করছি আমাদের বাংলা সন, সেই বাংলা সন কিন্তু শশাঙ্কর সময় থেকে শুরু হয়েছে। তারপর তৃতীয় পর্যায়ে আমরা দেখলাম সম্রাট আকবর যখন 1556 খ্রিস্টাব্দে ময়ূর সিংহাসনে বসে পড়লেন, এবং তারপর যখন তার খাজনা আদায় করার সময় এলো, তিনি সুবা বাংলার খাজনা আদায় করার জন্য পুন্নাহ বা এই জাতীয় জিনিসগুলো তৈরি করলেন ফতেউল্লাহ সিরাজের সাহায্যে। তখন আরেকটা আমরা দেখলাম, এই যে সময়ের বিবর্তন, তার সঙ্গে প্রশাসনিক এবং অন্য বিষয়গুলো দেখলাম। এরপরে একটা দীর্ঘ, আমরা বলবো দীর্ঘ একটা ব্যবধান আছে। সেই ব্যবধানটা হলো আমরা যখন পাকিস্তান আমলে এসে উপস্থিত হলাম, তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এসে এই পুরো বিষয়টাকে অন্যভাবে বর্ষপঞ্জিকে তিনি নতুনভাবে পুনর্সংগঠিত করলেন, এবং সংগঠিত করে বাংলা সনকে
বাংলা সনের গণনাটা নতুনভাবে তৈরি করলেন এবং তারপর বছর 1967 সনে এটা কিন্তু আমি বলবো রাজা প্রজার কাছ থেকে এই বাংলা সন সম্পূর্ণ গণমানুষের গণবাঙালির কাছে চলে এলো যখন ছায়ানট এটাকে ধারণ করলেন। ধারণ করে আমাদের বটমূল বা অসত্যমূলে ছায়ানট যখন বাঙালির সংস্কৃতির যে স্বরূপ, সেই স্বরূপকে গানে, কথায়, মূর্ত এবং বিবর্তভাবে টেনজিবল এবং ইনটেনজিবল পদ্ধতিতে ধারণ করলেন, তখন বাঙালি এই আমাদের এই এটা অন্য একটা ধারণ করলো এবং তারই পথ ধরে আমরা দেখব যে আস্তে 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 এটা 71 পার হয়ে এই যে প্রফেসর নিসার হোসেন যে বললেন মঙ্গল শোভাযাত্রা, এই মঙ্গল শোভাযাত্রা 1998 সালে সারা পৃথিবীতে ইউনেস্কো ইনটেনজিবল হেরিটেজ হিসেবে বাঙালি গ্রহণ করলো। এতে কি হলো? এই যে মঙ্গল শোভাযাত্রার ভিতরে কিন্তু আমি বলবো এই যে 2000 বছরের যে ইতিহাস, সমস্ত বিবর্তন, ইতিহাসের যে বিবর্তন, সেই বিবর্তন মূলীভূত রূপ ধরা হয়েছে, যা পৃথিবীর অন্যত্রও আছে, কিন্তু আমরা যেভাবে এটাকে ধারণ করেছি এবং ধারণ করার মধ্যে দিয়ে আমরা একটা জাতি রাষ্ট্র তৈরি করেছি এবং আমাদের যে মঙ্গল শোভাযাত্রা, সেই মঙ্গল শোভাযাত্রার ভিতর যে নান্দনিক নিরপেক্ষতা আছে, সর্বধর্মের, সর্ববর্ণের, সর্বসংস্কৃতির একটা সমন্বয় বাঙালি সংস্কৃতির আছে, এটা পৃথিবীর আর কোথাও আছে কিনা সন্দেহ থাকলেও থাকতে পারে, কিন্তু আমরা এটাকে পৃথিবীর সামনে উপস্থাপন করলাম এবং এটাকে গ্রহণ করার ক্ষেত্রে তিনি স্বীকার করেছেন আমাদের শামসুজ্জামান খান, যাকে আমি বলি বাংলাদেশের একেবারে প্রাগ্রসতম লোকতত্ত্ববিদ। তার সঙ্গে আমি নিজে কাজ করেছি, আমি জানি। সাইমন জাকারিয়া আছে, জানেন। প্রফেসর নিসার হোসেন তো আছেন, তিনি জানেন। আর তিনি এটাকে আনলেন। ফলে আমরা বলবো এটা বাঙালিত্বের যে সাধনা, বাঙালিত্বের যে সংস্কৃতি, আমাদের যে মানব সংস্কৃতি, বৈশ্বিক যে সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি বৈশ্বিক সংস্কৃতির ভিতর যে একটা সংযোজন আছে, সেটারও একটা নিদর্শন। এটাকে বাধা দিচ্ছে কারা? বাধা দিচ্ছে যারা কাল ভয়ঙ্কর, কাজী নজরুল ইসলামের ভাষায়। কাল ভয়ঙ্কর কাজী নজরুল ইসলাম নিজেই তখন বলেছেন, আগে তিনি বলেছেন যে প্রথম ভয়ঙ্কর হচ্ছে সাম্প্রদায়িকতা, যেটা বাংলাদেশে এখনো পর্যন্ত বিরাজমান, সারা উপমহাদেশে বিরাজমান, সারা পৃথিবীব্যাপী বিরাজমান বলা যেতে পারে। ধর্ম একটা অধর্ম হিসাবে সারা পৃথিবীতে বিস্তৃত হচ্ছে, তাকে মোকাবেলা করতে হবে। আর এই যে যেগুলো আমরা যে অতিমারিগুলো দেখছি, সারা এই পৃথিবীতে অতিমারি তো বহু যুগ আগে থেকে শুরু হয়েছে, নুহের আমল থেকে শুরু হয়েছে, বারে বারে অতিমারি হয়েছে। এই অতিমারিগুলোকে আমাদের জয় করতে হবে। কিভাবে জয় করতে হবে? আগে আমরা সম্মুখ সমরে জয় করতাম, এখন সম্মুখ সমরে নয়, এখন নিজেদের ভিতরে ঢুকে নিজেদের ভিতরে যে আমাদের যে ভেতরের যে শক্তিগুলো আছে, সেই শক্তিগুলোকে জাগ্রত করতে হবে। সেই শক্তিগুলোর ভিতরে একটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, সদাচার, মানবিক সদাচার। যে সদাচারের কথা আমাদের উপনিষদে বলা আছে, যে সদাচার, পবিত্রতার কথা, পরিচ্ছন্নতার কথা, দূরত্বের কথা, মানবিক দূরত্বের কথা এবং মানবিক সহনশীলতার কথা বলা আছে। বাঙালি সংস্কৃতির মূল উপাদান কিন্তু এটা, সহনশীলতা এবং মানুষে যে সদাচার, সেই সদাচার। আমার মনে হয় এটাকে যদি আমরা নতুনভাবে করতে পারি, বুঝতে পারি, বুঝে আমাদের বাঙালি সংস্কৃতির মূল যে ঐশ্বর্য, সে সংবেদনশীলতা, সহনশীলতা, মানুষে অভিন্নতা, এটাকে যদি আমরা করতে পারি, তাহলে এখান থেকে আমরা অবশ্যই মুক্তি পাবো। জি, ধন্যবাদ হুদা ভাই। ডক্টর সাইমন জাকারিয়া, আপনাকে একটু শুনতে চাই আমরা। নিসার স্যার যেখান থেকে শুরু করেছিলেন আলোচনাটা, যে কাল ভয়ঙ্কর, দুটি কাল, একটি কাল যদি বলে আমরা এই করোনার সংক্রমণ, অতিমারি যেটাকে আমরা বলছি, আরেকটি কাল হচ্ছে যে মৌলবাদী শক্তির আস্ফালন। তো মানুষের যে ভেতরের শক্তি, সেই শক্তি দিয়ে হয়তো আমরা এই যে অতিমারি, করোনাকে মোকাবেলা করব, করোনাকে জয় করব। অতীতেও এরকম অতিমারি মানুষ জয় করেছে, কিন্তু আরেকটি যে কালের কথা আমরা বলছি, মৌলবাদ, সাম্প্রদায়িক চিন্তা ভাবনার ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা, এগুলোকে মোকাবেলা করার জন্য আমরা কি করতে পারি? খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি প্রশ্নের উত্তর দেওয়ার আগে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আর আমরা বৈশাখ উদযাপন করি, আসলে এই বৈশাখ উদযাপনের সঙ্গে, নববর্ষ উদযাপনের সঙ্গেই কিন্তু একটি দার্শনিক জায়গা যুক্ত আছে, যে আমরা তার আগের দিন চৈত্র সংক্রান্তি করি। চৈত্র সংক্রান্তি এই জন্য করা হয় যে পূর্ববর্তী বছরের যত ধরনের খারাপ দিক ছিল, যত ধরনের অর্জন এবং যত ধরনের অপ্রাপ্তি ছিল, সেগুলোকে একটু সমালোচনার মাধ্যম দিয়ে নতুন বছরে প্রবেশ করার একটা রাস্তা তৈরি হয় চৈত্র সংক্রান্তিতে। আর পহেলা বৈশাখে আমরা মূলত শুদ্ধ হয়ে একটি নতুন বছরের শুরু করি।
তো যে প্রশ্নটা আসছে আসলে আমাদের সংস্কৃতির ভিতরে বা আমাদের জাতিগত ইতিহাসের ভিতরে, যখন আমাদের দেশের যে সম্প্রদায় সম্প্রীতির যে বোধ আছে, সেখানে যদি প্রশ্ন আসে সেই জায়গাটায় আমরা কিভাবে লড়াই করতে পারি। আসলে সেখানে লড়াই করতে গেলেই আমাদের যে একটু আগে আমার আগে ২ জন বললেন, প্রফেসর নিসার হোসেন এবং কবি নুরুল হুদা বললেন। আসলে মানবিক শক্তির যে কথাটা বললেন, আসলে বাঙালির চেতনার ভিতরেই কিন্তু মানবিকতার কথা, সম্প্রদায় সম্প্রীতির কথা বরাবরই বলা আছে। আমাদের সাংস্কৃতিক পুনর্জাগরণের কাজটা শুরু করা দরকার। কারণ এই জায়গাটাই আমরা একটু কম কাজ করেছি। আমরা যদি সাংস্কৃতিক পুনর্জাগরণের কাজের জায়গা থেকে, যেমন আমরা যদি লালনকে বেশি করে চর্চা করি, আমরা যদি হাসন রাজাকে বেশি করে চর্চা করি, আমরা যদি মনমোহন দত্তকে বেশি করে চর্চা করি, আমরা যদি যে আমাদের দেশে যে সুফি সাধনার যে ধারা আছে সেটাকেও যদি চর্চা করি, এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে ক্ষুদ্র উপাসনার এবং সাধক সম্প্রদায় গোষ্ঠী আছে, তারাই কিন্তু এই দেশের সম্প্রীতির সাধনার প্রধান কাণ্ডারি হিসেবে কাজ করেছেন। যেমন আমরা বৈশাখ আসলেই আসলে বৈশাখের যেমন নববর্ষের ২ টি রূপ আমরা দেখি। একটি রূপটাকেই সবসময় আমরা এখন প্রধান হিসেবে বিবেচনা করেছি, সেটা হলো যে মানুষের সম্মিলিত অংশগ্রহণ। যেটা মঙ্গল শোভাযাত্রার কথা বলা হচ্ছে, যেটা রমনার বটমূলে আমরা সংগীত অনুষ্ঠান, নৃত্য অনুষ্ঠান বা কবিতার অনুষ্ঠানের কথা আমরা বলতে পারি। কিন্তু এর বাইরেও কিন্তু নববর্ষের আরেকটি রূপ আছে, সেটা আমরা দেখি যে চিরায়ত কাল ধরেই আমাদের খাদ্য অভ্যাসের ভিতর দিয়েই আছে। যেমন বৈশাখে আমরা কি ধরনের খাবার খাই, সেই জায়গাগুলোও যদি আমরা চর্চা করি, আমার মনে হয় সেই সাংস্কৃতিক চর্চার সেই জায়গাটায় ফিরে আসলে পারে নিশ্চিতভাবেই আমাদের যত প্রতিবন্ধকতায় আসুক সবকিছুকে দূর করতে পারবো। যেমন আমাদের লোকায়ত সাধনার যত দিক আছে, আমাদের লোকায়ত চেতনার যতগুলো দিক আছে, আমাদের খাদ্য অভ্যাস থেকে শুরু করে সকল কিছু যদি নতুন করে আবার আমরা একটু চর্চার ভিতরে নিয়ে আসতে পারি, সেটা যদি আমাদের নাগরিক সমাজেও আমরা যদি পরিচিত করতে পারি, সেখানে কিন্তু আমাদের একটা বড় কাজ হতে পারে। আর বিশেষ করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে আমাদের যে প্রাথমিক শিক্ষা বা উচ্চ মাধ্যমিক শিক্ষার যে পর্যায়গুলো আছে, সেই সব জায়গায় কিন্তু আমাদের জাতীয় সংস্কৃতির অনেক কিছুই তেমন ভাবে আর চর্চা করা হয় না। আমি যদি আমার নিজের যে অতীতের অভিজ্ঞতার কথাই বলি, আমরা যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হয়ে এসেছি, সেখানে কিন্তু আমরা সাংস্কৃতিক শিক্ষার জায়গাটা খুব কমই পেয়েছি। কিন্তু সাংস্কৃতিক শিক্ষার জায়গাটা যদি আরেকটু বেশি করে চর্চা করা হয়, যেমন এস এম সুলতানের কথা যদি বলতে হয়, এই মঙ্গল শোভাযাত্রার সূচনায় চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগেও কিন্তু চারুপীঠ নামে একটি সংগঠন যশোর থেকে শুরু করেছিল। তারা সবাই এস এম সুলতানের শিষ্য ছিলেন। তো সুলতান একটি কাজের ব্যাপারে সবাইকে দৃষ্টি আকর্ষণ করেছিলেন যে শিশুদেরকে চিত্রকলার শিক্ষা দিতে হবে, শিশুদেরকে মননশীলতার শিক্ষা দিতে হবে। সেই শিক্ষার জায়গাটা কিন্তু আমরা প্রতিযোগিতামূলক শিক্ষায় আমরা হারিয়ে ফেলেছি। আমাদের মননশীলতার চর্চাটা একদমই নেই বললেই চলে। আমরা কিন্তু নিজের মননশীলতার চর্চা নাই বলেই কিন্তু মৌলবাদীরা খুব সহজভাবে একজন মানুষকে অন্যদিকে দৃষ্টি নিবদ্ধ করতে পারে। কিন্তু একজন মানুষ যদি সকল ধর্ম সম্পর্কে জ্ঞান রাখেন, মানবিকতার বিষয় সম্পর্কে জ্ঞান রাখেন, তাহলে তাকে কিন্তু হঠাৎ করে পরিবর্তন করা যায় না। তাকে কিন্তু লোভ দেখিয়ে, মোহ দেখিয়ে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া যাবে না। আমার মনে হয় সেই জায়গাটা নিয়ে আমাদের নতুন করে চিন্তা করা দরকার, নতুন করে কাজ করা দরকার। এবং যেহেতু মঙ্গল শোভাযাত্রা, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, আমাদের জামদানি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, আমাদের বাউল গান আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার আরো অনেক দিক কিন্তু আমাদের দেশে রয়ে গেছে, যেগুলো নিয়ে আমরা কাজ করিনি, তেমন ভাবে আমরা তুলে ধরতে পারিনি। কিন্তু আমরা জানি যে আমাদের দেশের অনেক কিছুই আছে কিন্তু যেগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি হওয়ার যোগ্য। যেমন আমাদের এখানে বাউল গান আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, কিন্তু বাউল সাধনার যে ধারা, যেটার ভিতর দিয়ে আমরা আসলে যে অসাম্প্রদায়িকতার কথা বা সম্প্রদায় সম্প্রীতির কথা যেটা বলতে পারি, সেটা কিন্তু বাউল সাধনায় আছে। বাউল গান যেখান থেকে উৎপত্তি হয়েছে। এখন বাউল সাধনার জায়গাটা যদি আমরা একটু বেশি করে চর্চা করতে পারি, বা আমাদের দেশের সুফি সাধনা, আমি আবার বলছি, সেই জায়গাটা চর্চা করলে পারে আমার মনে হয় যে আমরা অবশ্যই যে বাঙালির যে ঐতিহ্যিক ধারা, বাঙালির যে হাজার বছরের ইতিহাস, সেই ইতিহাস নিয়ে আমরা আবার
মুক্ত মনে কিন্তু দাঁড়াতে পারবো এবং বিশ্বের বুকে আমরা কিন্তু সুন্দরভাবেই আমাদের পরিচয় দিতে পারবো একটি সম্প্রদায় সম্প্রীতির রাষ্ট্র হিসাবে। বাংলাদেশ তো অপূর্ব একটি রাষ্ট্র, পৃথিবীর কম রাষ্ট্রেই কিন্তু এত বৈচিত্র্য আছে। এই দেশে যেমন অসংখ্য ভাষাগোষ্ঠীর দেশ, এই দেশে তেমন অনেক ধর্মগোষ্ঠীরও দেশ। এই দেশের এই বৈচিত্র্যটাকে আমরা স্বীকার করে নিয়ে সেখানেই তো আমাদের সাংস্কৃতিক সম্প্রীতির চর্চাটার কাজ শুরু করা দরকার। কারণ প্রত্যেকটা ধর্মের ভিতরেই কিন্তু একটি দিক আছে, লোকায়ত জ্ঞানের যে ধারা, সেখানে কিন্তু আমরা দেখি প্রত্যেকটা ধর্মের লোকায়ত যে জ্ঞানের ধারা, সেখানে কিন্তু সম্প্রদায় সম্প্রীতির কথাটাই মুখ্য হয়ে এসেছে। সেখানে কিন্তু মানবাধিকতার কথাই বলা হয়েছে। আপনি কোন পথ দিয়ে যাবেন সেটা বড় কথা নয়, আপনি মানুষকে মানুষ হিসাবে দেখেন কিনা সেটাই বড় কথা। এই জায়গাটা নিয়ে আমাদের ভাবা দরকার এবং ভাবলে আমার মনে হয় যে আমরা আমাদের দেশের যে সংকট এবং করোনা মহামারীর সময়ে কিন্তু আমাদের সেই আত্ম উপলব্ধির জায়গায় নতুন করে নিয়ে আসলেন। এখন যেমন আমাদের মৃত্যু খুবই আমাদের নিকটবর্তী, আর মৃত্যুর মুখোমুখি হয়ে কিন্তু আমরা কিন্তু উপলব্ধিতে আসতে পারি আসলে আমার কাজটা কি। আমাদের দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের যে শিক্ষাগুলো ছিল সেখান থেকে কিন্তু আমরা দেখেছি, অতীত ইতিহাসেও দেখেছি এরকম সংকট এসেছে, সেখানে কিন্তু মানুষ তার মানবিকতা নিয়ে, মানুষ তার চিরায়ত লোকশিক্ষা, চিকিৎসা শাস্ত্রের যে লোকায়ত ধারা, সেই ধারার ভিতর দিয়ে নিজেরা কিন্তু একসময় মাথা তুলে দাঁড়িয়েছে এবং নিজেরা বিজয়ী হয়েছে। সেই বিজয় থেকেই কিন্তু আমরা আমাদের সাংস্কৃতিক যে ঐতিহ্য সেটাকে আমরা আজও গর্বের সঙ্গে বলতে পারি বা আজকে আমরা বলছি। এটা না থাকলে তো আজকে আমরা এই আলোচনা করতে পারতাম না, যদি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের সামনে না থাকতো। এবং সারা পৃথিবীতে কিন্তু বাংলাদেশের এই সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে ভীষণভাবে আগ্রহী সারা পৃথিবীতেই। আমার সুযোগ হয়েছে বিভিন্ন দেশে ঘোরার এবং বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বক্তৃতা করার। সেসব জায়গায় যেয়ে দেখেছি যে তারা কিভাবে মন্ত্রমুগ্ধের মতো আমাদের দেশের এই সাংস্কৃতিক সম্প্রীতির জায়গাটা সম্পর্কে আগ্রহী হয়, আমাদের দেশের লোকায়ত জ্ঞান সম্পর্কে আগ্রহী হয়। জি, ধন্যবাদ ডক্টর সাইমন জাকারিয়া, আপনি আমাদের সঙ্গে থাকুন। অধ্যাপক নিসার হোসেন আমাদের সঙ্গে আবার যুক্ত হয়েছেন। স্যার, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। স্যার, এর আগের যে জায়গাটাতে আপনি আলোচনাটা শুরু করেছিলেন, এর আগেও বিভিন্ন সময় নানান চোখ রাঙানির কারণে হয়তো আমাদের মঙ্গল শোভাযাত্রাটি কখনো বন্ধ হয়েছে, কখনো রুখে দাঁড়িয়েছি। তো এবারও দুটি কালের কথা দিয়ে শুরু করেছিলেন স্যার। তো এর মধ্যে করোনা ছাড়া অন্য যে কালটি, সেটিকে অতিক্রম করে সেই চোখ রাঙানি উপেক্ষা করেই হয়তো আমরা এবার করতে পারতাম, কিন্তু করোনার কারণে আমরা বাধ্য হয়েছি বিরত থাকতে। তো তারপরও এই মানুষ যে কোনো মহামারী মোকাবেলা করেছে সব সময় হচ্ছে যুথবদ্ধভাবে, একতাবদ্ধ হয়ে। আর এবারের মহামারীটি হচ্ছে বিচ্ছিন্ন থাকার, একা থাকার। তো একা থাকার সময়টাতে, বিচ্ছিন্ন থাকার সময়টাতে আমরা মানসিকভাবে চাঙ্গা থাকার জন্য কি করতে পারি স্যার? মানসিকভাবে চাঙ্গা থাকার জন্য কি করতে পারি? জি স্যার। জি স্যার। আমার তো মনে হয় আমাদের অনেক ধরনের নতুন সুযোগ তৈরি হয়েছে। আসলে এটাই হয়, সবসময় কিন্তু একটা নতুন মাত্রা দিয়ে যায় যে কোনো একটা ক্রান্তিকালে। আমরা আবার সেই ক্রান্তিকালটাকে কি করে মোকাবেলা করব, তার জন্য যে নতুন চিন্তা ভাবনাগুলো আসে, এই চিন্তা ভাবনাগুলো আমাদের যে অভিজ্ঞতা, জ্ঞান, চিন্তা ভাবনা তার সাথে এটা যুক্ত হয়। পরে যখন এটা কেটে যায় তখন ওই অভিজ্ঞতাগুলো আমাদের কাজে লাগে। যেমন একটা উদাহরণ দেই, ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই চিন্তা করেনি যে তারা অনলাইনে ক্লাস নেবে। কারণ হচ্ছে অনলাইনে ক্লাস নিতে গেলে যে প্রযুক্তিগত ব্যবস্থা লাগে সেটা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এতগুলো ছেলের জন্য করা সম্ভব নয়। কিন্তু আমাদের দুটো উপলব্ধি হলো, একটা হচ্ছে আমাদের যে সাধারণ মোবাইল ফোন আছে, ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, এগুলোকে ব্যবহার করে করে আমরা ছাত্রদের সাথে একটা যোগাযোগ তৈরি করেছি এবং দেখলাম যে আসলেই যেটা বলা হয় যে আমাদের দেশের আর্থিক অবস্থা ভালো হয়েছে, সেটা বুঝলাম। অধিকাংশ ছেলেরই আমরা খেয়াল করেছি যে তাদের কিন্তু এই স্মার্টফোনটা এসে গেছে এবং তার মাধ্যমে আমরা এই ক্লাসগুলো নিতে শুরু করেছি। এবং শুরুর দিকে নানা রকম সমস্যা ছিল যে এটা কি করে নেব, কিভাবে এটা হবে, আমরা যে সাধারণ ক্লাসগুলো নেই সেই ক্লাসগুলো যেভাবে নেই সেভাবে কি নিতে পারবো কিনা। এখন দেখছি ওই যারা অভিযোগ করতেন তারাই বলছেন যে এখানে অনেক ধরনের সুবিধাও আছে। তো সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমাদের একটা বাড়তি হলো। অর্থাৎ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু রেসিডেন্সিয়াল বিশ্ববিদ্যালয়, এখানে 24 ঘন্টাই আমরা শিক্ষক। এই যে 24 ঘন্টা শিক্ষক, আগে কিন্তু আমি ক্লাসে যতটুকু সময় থাকি তারপরে কিন্তু আমার ছাত্রের সাথে কোনো যোগাযোগ ছিল না। এখন অনেক শিক্ষকই কিন্তু ঘরে বসে রাতেও ক্লাস নিচ্ছেন। তো এইগুলো আমরা বলছি যে এগুলো আমাদের কিন্তু এক্সট্রা প্রাপ্তি। আমরা যখন আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবো তখন এই প্রাপ্তিটা কিন্তু আমাদের কাজে দেবে। এর বাইরে যেটা হয়েছে,
সেটা হচ্ছে ধরুন আমাদের এক্সিবিশন গুলো সব বন্ধ, আমাদের নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বন্ধ। মজার ব্যাপার হচ্ছে এখন ঘরে ঘরে টিভি সেন্টার তৈরি হয়ে গেছে। আমরা ছোট ছোট অনুষ্ঠান করছি, দেখছি কেউ তার বাড়ি থেকে আয়োজন করছে এবং সেগুলো আমরা জুমে লিংক করছি, অনেক মানুষ তাতে যোগ দিচ্ছে। এই প্রোগ্রামগুলো আবার আগে হয়তো মাসে বা বছরে 3 মাসে একটা হতো বা দুটো হতো, এখন দেখছি প্রায় প্রত্যেক সপ্তাহে হচ্ছে। এখন কালচারাল অ্যাক্টিভিটি গুলো কিন্তু অনেক বেড়ে গেছে এবং সুযোগও বেড়ে গেছে। তো এটা আমি বলছি যে এটা আবার নতুন মাত্রা হবে যখন আমাদের আবার ফিজিক্যালি আমরা আবার করতে পারবো, তখন ফিজিক্যাল অনুষ্ঠানটার পাশাপাশি এই অনুষ্ঠানটাও থেকে যাবে, আমি একবার কনফার্ম এটাতে। তো এই জন্য বলছি যে আমরা শুধু অতিক্রম করব না, আরো ভালো একটা সময়ের মধ্যে যাব। আর দ্বিতীয় কথাটা বলি, এই কথাটা একটু আমি আগেও একবার জায়গায় বলেছিলাম, কিন্তু দেখি যেটা নিয়ে সবাই একটু করে, একটু সেন্সিটিভ। যেমন আমাদের মঙ্গল শোভাযাত্রার কথা যদি ধরি, এটার এই দীর্ঘদিন থেকে কিন্তু এর বিরোধিতা। প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের শিক্ষকদেরকে ফোন করে বলতেন যে এগুলো কি করছেন আপনারা। সেই শিক্ষকরা এখন সর্বসম্মতভাবে দলমত নির্বিশেষে সবাই কিন্তু মঙ্গল শোভাযাত্রা নিয়ে গর্ব করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে আমাদের যে সমস্ত অ্যাচিভমেন্ট গুলো আমরা ওয়েবসাইটে তুলে ধরছি তার অন্যতম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। এটা সর্বসম্মতিতে এবং সমস্ত শিক্ষক, এখানে আমাদের কোনো এখন আর সেই ভেদাভেদ নেই। এখন যে কোনো মতের লোকই হোক না কেন তিনি এটাকে সমর্থন করেন। এখন কিছু একটা অংশ আছে যারা ধরুন ওই বিরোধিতা কিছু করছে, এবং যারা বিরোধিতা করছে তারা বঙ্গবন্ধুর বিরোধিতা করে, কারণ তারা বেছে বেছে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে জিনিসগুলো তারা খুব ভালো বোঝে এবং সেই কারণেই কিন্তু এই এত গুরুত্বপূর্ণ একটা সময়ে ওরা ভাস্কর্যের প্রসঙ্গটা তুললো। আসলে ভাস্কর্য বিরোধিতা তো নয়, মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা। তো আমরা তো আগেও বলেছি যে হাদিসে যেগুলোতে তাফসীর বলতে যা বোঝায় সেখানে শুধু ভাস্কর্য না, ছবি, ফটোগ্রাফি সবই বোঝায়। কিন্তু তারা যে ভাস্কর্যের নামে শুধু মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এগুলোর বিরোধিতা করবে সেটা আমরা আগেই বুঝতে পেরেছিলাম। যাই হোক, কিন্তু ইন্টারেস্টিং যে জায়গাটা সেটা হচ্ছে যারা আমাদেরকে অভিযোগ করতো যে ওরা এখানে সব পুতুল বানায়, এগুলো ইসলামী সংস্কৃতির সাথে যায় না। যে লোকের নেতৃত্বে হতো তিনি কিন্তু সম্প্রতি সোনারগাঁয়ে যে আটকেছেন, উনি সোনারগাঁয়ের জাদুঘরে দেখতে গেছিলেন, ওই জাদুঘরে তো পুতুলই আছে। তো আমার মনে হয়েছিল যে সামনের বছর হয়তো উনি বলবেন যে আমি শাহবাগের এলাকায় হয়েছি, অপদস্থ হয়েছি কারণ ওখানে মঙ্গল শোভাযাত্রা দেখতে গেছিলাম। তো এইরকম একটা, এগুলো কিন্তু পজিটিভ, সমস্তই পজিটিভ। তো আমরা আশা করি যে যত বিরোধিতাই করুক, বিরোধিতা করছে আমাদের অবস্থা কিন্তু আরো ভালো হচ্ছে, মানুষের উৎসাহ আরো বেশি হচ্ছে। এবং যে জিনিসগুলো নিয়ে তারা বলতো, যেমন ধরুন প্যাঁচাটা যেহেতু লক্ষ্মী প্যাঁচা বলি আমরা, লক্ষ্মী শব্দটা লক্ষ্মী দেবীর সঙ্গে যুক্ত, কিন্তু তারা তো জানে না যে কৃষি প্রধান দেশে প্যাঁচা হচ্ছে শুভ লক্ষণ এবং আমরা এটা লক্ষ্মী হিসেবে বা দেবী হিসেবে দেখি না, যে কারণে আমাদের দেশে ছেলেকেও বলে লক্ষ্মী ছেলে। এটা একটা বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। আমাদের এখানে যে পুরনো সময়ে লক্ষ্মীর আরাধনা করা হতো সেটা শুধু ধান দিয়ে হতো, ওর মধ্যে আর কোনো কিছু ছিল না। সুতরাং লক্ষ্মী একটা ব্যাপক বিষয়। তো এই জায়গাটায় তারা আমাদেরকে নানা রকম অভিযোগ করতে লক্ষ্মী প্যাঁচা বানায়। মজার ব্যাপার হচ্ছে আমাদের কাছে যারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান পয়লা বৈশাখ উদযাপনের জন্য যত ধরনের মুখোশ কেনে তার 90% হচ্ছে প্যাঁচা। এটা কেন কেনে? কারণ এটা কিন্তু যতই তারা বলুক না কেন আমাদের সংস্কৃতির সাথে আমাদের রক্তে মিশে আছে। এগুলো বলে কিন্তু একে ঠেকানো যাবে না, কোনো কিছু ঠেকানো যাচ্ছে না। আজকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছিল শুধু চারুকলায়, আজকে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে, ঢাকার সবগুলো বিশ্ববিদ্যালয়ে হচ্ছে। তো এই জায়গাগুলো, এবং এই যে দেখুন এই যে আজকের আলোচনায় আমরা শুরু করেছি কিন্তু ছায়ানটের অনেক পরে। আমরা প্রথম দিকে তো ভেবেছিলাম যে ছায়ানট হয়তো বিরক্তই হবে আমাদের এই আয়োজনে, কিন্তু ছায়ানটের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য এবং আমাদের উদ্দেশ্য একই হওয়াতে ছায়ানট আমাদের সহযোগী প্রতিষ্ঠানে পরিণত হলো এবং তারা তাদের অনুষ্ঠানটা ছোট করে আমাদের মঙ্গল শোভাযাত্রা যেন 9টায় শুরু করতে পারে এবং তারা এসে যেন এখানে যোগ দিতে পারে, সেরকম ভাবে জিনিসটা হয়ে গেছে। এটা ওইখানকার লোকগুলো ছায়ানটের অনুষ্ঠান যারা শুনতে যায় তারা এখানে চলে আসে, এটা একটা অভূতপূর্ব ব্যাপার এবং এটা ক্রমাগত বাড়ছে। যত বিরোধিতা করছে আমার মনে হয় ততই যেন বাড়ছে। তো এটা আমি হতাশ নই মোটেও। আমার কাছে এই জন্যই মনে হচ্ছে যে যারা অপশক্তি একটা শুভ শক্তির সাথে লড়াই করতে আসে, শুভ শক্তির হয়তো দাঁত নখ শিং নেই, কিন্তু দাঁত নখ শিং লাগে না শুভ শক্তি নিজেই যথেষ্ট। অপশক্তিকে দাঁত নখ শিং আপনাতেই খসে পড়ে, ওটা এত ব্যবহার হয়, ব্যবহার হতে হতে ওটা ধার চলে যায়, ওটা খসে পড়ে। তো আমরা সেই অপেক্ষায় আছি, একদিন ওটা খসে পড়বে এবং খুব অচিরেই খসে পড়বে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। এক দর্শক ফোনে আছেন, ফোনটা নিয়ে আবার আসছি। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমি পাপাস্টাম থেকে বলছি, চট্টগ্রাম থেকে। যে আমাদের পয়লা বৈশাখ হলো অন্য দেশে ধরেন কালকে, কিন্তু আমাদের এখানে হলো আজকে, অর্থাৎ এটা তো আগে এরকম ছিল না।
কিন্তু আমরা একই সাথে যেহেতু আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেহেতু আমরা একই সাথে মানে পয়লা বৈশাখ পালন করতে পারি কিনা। জি, আপনাকে অনেক ধন্যবাদ। হুদা ভাই, দর্শকের প্রশ্ন নিশ্চয়ই শুনেছেন, আপনি এই ব্যাপারে কিছু বলবেন? আমরা কিভাবে দর্শকের প্রশ্নটা আমার কাছে খুব স্পষ্ট নয়। আমরা তো একইভাবে অন্যদের মতো করে পালন করছি, কিন্তু ধরা যাক ইংরেজি ভাবে খ্রিস্টীয় যে সন, তাদের পালনের যে পদ্ধতি, আমাদের পালনের পদ্ধতির ভিতরে একটু আলাদা কিছু একটা আছে বটে। তা সত্ত্বেও একটা জিনিস কিন্তু আমাদের আছে, সেটা হচ্ছে পৃথিবীর সমস্ত চেতনার মাধ্যমে তাদের যে সাধনা, সেই সাধনাগুলো সভ্যতার দিকে যাওয়া, যে মঙ্গলের দিকে যাওয়া, অমঙ্গলের দিকে যাওয়া নয়। প্রফেসর নিসার হোসেন একটা খুব ভালো কথা বলেছেন, সেটা হচ্ছে এই ধরনের সাধনা যখন হয়, এই সাধনাগুলোর সঙ্গে যারা করে, প্রতিযোগিতা করতে আসে, যারা বাধা দিতে আসে, এক সময় তারা এই বাধার কাছে নিজেরাই নত হয়ে যায়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক মঙ্গল শোভাযাত্রাকে বাধা দিয়েছিল, এখন বুঝতে পারছে যে মঙ্গল শোভাযাত্রা তাদের জন্য কতখানি প্রয়োজনীয়। আসলে তাই হবে, এখন ওকে তাই হচ্ছে। সেটা হচ্ছে সারা পৃথিবী ব্যাপী সমস্ত পৃথিবীকে আমরা এই যে করোনার সময় অন্তত নিজেদের রক্ষার্থেই একটা, আমরা আগে বলতাম ভিলেজ, গ্লোবাল ভিলেজ, এখন গ্লোবাল ভিলেজ নয়, আমরা বলি একটা ঘরে বানিয়ে ফেলেছি। এই মুহূর্তে আমরা বিভিন্ন ঘরে থেকে এক জায়গায় আছি, আমরা নিজেদের মনোমিলন করছি। এই মনোমিলনটা হয়ে যাবে, সারা পৃথিবীতে একটা ঐক্য তৈরি হবে। আরেকটা কথা আমি বলতে চাই, বাংলাদেশে আমরা জানি আমাদের শিক্ষা ব্যবস্থা বিভিন্ন ধরনের। কোনো আমরা দেখি যে ধর্মীয় শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে। এই ধর্মীয় শিক্ষা ব্যবস্থা হতে পারে, কিন্তু ধর্মীয় শিক্ষা ব্যবস্থা যেন সাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থায় পর্যবসিত না হয়। ধর্মীয় ভাবে যারা শিক্ষা লাভ করে, তারা যেন অপর গোষ্ঠীকে, অপর ধর্মকে কিংবা অন্য যেভাবে শিক্ষা লাভ করে তাদেরকে প্রতিদ্বন্দ্বী হিসাবে তাদেরকে আক্রমণ করতে না আসে, এই বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং লক্ষ্য রাখতে গিয়ে যেটা আমাদের প্রধানত দাবি, সেটা হচ্ছে একরৈখিক, এক ধর্ম নিরপেক্ষ, আমরা বলবো একটা শিক্ষা ব্যবস্থা সারা বাংলাদেশে প্রচলন করা উচিত। এটা বোধ হয় আমাদের এই যে সমন্বিত শিক্ষা ব্যবস্থা, যে কথাটা আমরা বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্য আমরা যে বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, তখন আমরা দেখতে পাচ্ছি গত 1 বছরের ভিতর আমরা ক্লাস করছি, পরীক্ষা দিচ্ছি, রেজাল্ট দিচ্ছি, সবই এই পদ্ধতিতে দিয়ে দিচ্ছি। এবং এইভাবে সমন্বিত একটা শিক্ষা ব্যবস্থা করা উচিত, যেখানে একটা সহজ কথা আমি বলে দিচ্ছি, যেখান থেকে সাম্প্রদায়িক যে বৈশিষ্ট্যগুলো আছে, যে শিক্ষা ব্যবস্থার ভিতরে সাম্প্রদায়িক বৈশিষ্ট্য আছে, অন্য ধর্মের প্রতি, অন্য ধর্মের মানুষের প্রতি এক ধরনের ঘৃণা এবং সহিংসতার প্রকাশ আছে, সেটাকে রুদ্ধ করার ব্যবস্থা আমাদেরকে যে কোনো ভাবেই এটা করতে হবে। তাহলেই আমরা মনে হয় আমরা এই ভয়ঙ্করের হাত থেকে নিষ্কৃতি পাবো। জি, আপনাকে ধন্যবাদ। ডক্টর সাইমন জাকারিয়া, আমি যদি এভাবে বলতে চাই, বিষয়টা আপনাকে জানতে চাই যে বিরোধিতা থাকবেই, কখনো কখনো হয়তো আক্রোশও থাকবে, কিন্তু আমরা নিজেদেরকে যত বেশি মেলে ধরতে পারবো, বিরোধিতার কাছে নিজেদেরকে যত বেশি করে খোলামেলা করতে পারবো, তাদেরকে যত বেশি করে সম্পৃক্ত করার আহ্বান করতে পারবো, তত বেশি বিরোধিতার মাত্রাগুলো কমে আসবে কিনা? হ্যাঁ, এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে সমাজের কিন্তু একটা বৈশিষ্ট্য সবসময় আমরা জানি, তা আমরা যারা একটু মানে যদি খোলামেলা ভাবে বলি, আসলে একটি সমাজে অনেক ধরনের ভয়েস থাকে, অনেক ধরনের ডায়লগ থাকবে, এটাই স্বাভাবিক। এবং সেই ডায়লগের ভিতরে যেন সমাজের যে মূল ধারা, সেটা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটা যেন নষ্ট না হয়ে যায়, তার জন্যই তো আসলে আমাদের কাজ। কিন্তু ডায়লগ গুলোকে একদম যে সম্পূর্ণরূপে কোনো ডায়লগকেই বাতিল করে দেওয়া না দিয়ে কথা বলে, বরং তাদেরকে বোঝানো যেতে পারে যে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের শক্তিটা কোথায়, আমাদের নিজস্বতা কোথায়। এক একটি দেশের এক একটি নিজস্বতা থাকে, সেটা অর্জিত হয় একদিনে নয়, সেটা কিন্তু হাজার হাজার বছর ধরেই কিন্তু একটি দেশের মানুষের অভিজ্ঞতার ভিতর দিয়ে, মানুষের অর্জিত জ্ঞানের ভিতর দিয়ে সেটা সৃষ্টি হয়। যেমন আজকে আমরা যে পহেলা বৈশাখ উদযাপন করছি, কবি নুরুল হুদা একটু আগে বলেছেন যে ইতিহাসটা, বৈশাখ উদযাপনের ইতিহাস সম্পর্কে বলেছেন। সেই ইতিহাস কিন্তু একদিনের নয়, সেটাও কিন্তু অনেক দিনের। এবং বৈশাখের উৎসবের ভিতরে যে অনেক ধরনের বিষয় যুক্ত হয়েছে, সেই যুক্ত হওয়ার বিষয়টাও কিন্তু একদিনের নয়, সেটাও কিন্তু বহুদিনের।
কোথাও এই বৈশাখে লাঠি খেলা হচ্ছে, হালখাতা হচ্ছে, কোথাও বিভিন্ন ধরনের গান হচ্ছে, বিভিন্ন ধরনের লোকায়ত নৃত্য হচ্ছে। আমাদের নৃগোষ্ঠীরা যেমন গত ৩ দিন ধরে তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করছেন, ফুল রিজু এবং অন্যান্য অনুষ্ঠান করছেন, কিন্তু এই করোনা মহামারীর সময়েও কিন্তু সংক্ষিপ্তভাবে হলেও কিন্তু এটা হচ্ছে। আমি খোঁজ নিয়েছি, আমি সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে একজন গবেষক হিসাবে, সাংস্কৃতিক বিষয় নিয়ে গবেষক হিসাবে আমার আগ্রহের কারণে আমি খুব খেয়াল করছিলাম যে আজকে এবং গতকাল থেকেই বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলার যারা গবেষক আছেন বা বিভিন্ন জেলার যারা রিসোর্স পারসন আছেন বা যারা কমিউনিটির লোকজন আছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম যে তারা এবছরে কোনো আয়োজন করছেন কিনা এই বৈশাখ উপলক্ষে। তা আমি সব জায়গা থেকে ইতিবাচক মন্তব্যই পেয়েছি। আসলে গ্রামীণ পর্যায়ে কিন্তু কোনো না কোনো ভাবেই কিন্তু এই সাংস্কৃতিক ঐতিহ্য চর্চার জায়গাটা রয়ে গেছে। আর একটি জায়গাটা যেখানে দ্বন্দ্বটা তৈরি হয়, যখন প্রতিনিধিত্বশীল কোনো বিষয় সংস্কৃতি দিয়ে সমাজে সৃষ্টি হয়, তখন আরেকটি প্রতিনিধিত্বশীল গোষ্ঠী সেটাকে প্রতিদ্বন্দ্বী ভেবে তার সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়। সেটাই কিন্তু আমাদের দেশে ঘটেছে যে একটি সুনির্দিষ্ট একটি মতাদর্শের ধর্মীয় গোষ্ঠী বলা যায়, তারা আমাদের যে সাংস্কৃতিক অভিযাত্রার বড় আকারে যখন রূপ নিয়েছে, তখনই কিন্তু তারা প্রতিরোধের মানে একটা ভূমিকা রাখার চেষ্টা করেছে। কিন্তু সাংস্কৃতিক শক্তি তো অন্য জায়গায়। আমাদের দেশের ইতিহাসে আমরা বারবার দেখেছি বহু ধর্ম কিন্তু এখানে প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছে, কিন্তু সবসময় এদেশের লোকায়ত যে সাধনার ধারা, লোকায়ত যে ঐতিহ্যের ধারা, সেটা কিন্তু সবসময় টিকে আছে। যেমন আমরা যদি বৌদ্ধ যুগের সেই চর্যাপদের সাধনার কথা বলি, চর্যাপদের যে সাধকরা, সহজিয়া বা বজ্রযানী সাধকরা, যারা চর্যাপদের গান করতেন, নৃত্য করতেন এবং নাটক করতেন, তারা কিন্তু এই সেন আমলের পরে, এই পাল আমলের পরে সেনরা যখন এসেছে, একটা ব্রাহ্মণ্যবাদী হিন্দু সম্প্রদায় যখন প্রতিনিধিত্ব করা শুরু করেছেন, তারা কিন্তু অনেকটা নিজে থেকে গুটিয়ে নিয়েছেন, কিন্তু গুটিয়ে নিয়ে কিন্তু একদম শেষ হয়ে যায়নি। সাংস্কৃতিক ধারাটাকে তারা ভিন্নভাবে প্রবাহিত করেছেন। আজকেই আমি একটা লেখায় সেটা লিখেছি, চর্যাপদের গানের পুনর্জাগরণের বাউল ফকিরদের অবদান প্রসঙ্গে। সেখানে আমরা দেখেছি যে চর্যাপদের ভিতরে বাউল যে কথাটা আমরা বলি, সেটার আদি রূপটা আছে সেখানে, নাচন্তি বাজিল গান্তি দেবী বুদ্ধ নাটক বিষমা হই, বা বাজুলে নামে একটি শব্দ আছে। সেই শব্দগুলো ডক্টর আহমদ শরীফ সেটাকে ব্যাখ্যা করে দেখিয়েছেন। আসলে আজকে যে বাউল যে শব্দটা আমরা ব্যবহার করি, সেটার উৎপত্তি মূলত চর্যাপদের এই শব্দ, এই বাজিল যিনি ধর্মগুরু, বজ্রকুল বা বজ্রগুরু, তার থেকেই আসলে বাউল এই মতাদর্শের উদ্ভব হয়েছে। কারণ কেন তিনি এটা বললেন? কারণ বাউলের ভিতরে যে দেহ সাধনার যে ধারা, সেই দেহ সাধনার ধারা কিন্তু চর্যাপদেই প্রথমেই বর্ণিত হয়েছে, যে কায়া তরুবর পঞ্চবিদাল চঞ্চল চিয়ে বৈঠকাল। তাহলে আমরা দেখি যে ধর্মগোষ্ঠী সাংস্কৃতিক একটা উত্তরাধিকার বা একটি চর্চাকে বা একটি সাধনার ধারাকে যখন বাধা দিয়েছে, তখন সে কিন্তু ভিন্ন নামে, ভিন্নভাবে হাজার হাজার বছর ধরে নিজের অস্তিত্বটা টিকিয়ে রাখছে। আজকে যেমন আমাদের বাউলরাও যে লালন ফকিরে এসে একটি আলাদা একটা সুগঠিত মানে সাধনার ধারা দাঁড়ালো, এবং লালনের পরবর্তীতে এখনকার যে সময় উপযোগী হয়ে বাউলরা কিন্তু তাদের সাধনা করছে। কিন্তু লালন আজ থেকে ১০০ প্রায় ৩০ বছর আগে তিরোধান করেছেন। যে তিরোধানের পরে শেষের দিকে আছি, সাইমন জাকার, আপনি শেষ করে আনবেন আলোচনাটা। হ্যাঁ, সেই সাধনার ধারাটা কিন্তু এখনো যে একদম লালন যেভাবে করেছিলেন সেইভাবে রয়েছে, এটা কিন্তু আমরা বলতে পারি না। আমরা মনে করি সেটাও কিন্তু মডিফাই হচ্ছে, এবং আজ থেকে ৫০ বছর পরেও কিন্তু সেটা একটা রূপান্তর হবে। কিন্তু সব সময় যেটা আছে সেটা হলো যে লালনের সময়ও কিন্তু লালন কিন্তু এই মৌলবাদীদের দ্বারা মানে প্রতিহত হয়েছিলেন, কিন্তু তিনি কিন্তু ডায়লগে অংশ নিয়েছেন, তার প্রমাণ আমরা পাই, এবং লালন সেই ডায়লগের ভিতর দিয়েই কিন্তু লালনের এই সাধনার ধারা এখনো বহমান। আমার মনে হয় আমাদের এখনকার যে সাংস্কৃতিক যে চর্চা, সেটাও কিন্তু আমরা এই ডায়লগের ভিতর দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ, এবং নতুন বছর মানে নতুন সম্ভাবনা, নতুন বছরটি সবার জন্য কল্যাণময় হবে সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের আলোচনা। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে রাত ১০টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।